প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো। আমরা করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাস পরিচালনা করে আসছি ধারাবাহিকভাবে আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় কর্তৃক প্রেরিত রুটিন অনুযায়ী। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম শ্রেণীর গণিত বইয়ে যে ধারাবাহিকভাবে যে আলোচনা আমরা পরিসংখ্যান থেকে আলোচনা করতেছিলাম, আজকে আমরা মধ্যক নির্ণয় কিভাবে করবে সেভাবে নিয়ে আমরা আলোচনা করব। তো মধ্যক আমরা ক্লাস সপ্তম অষ্টম শ্রেণীতেও শিখেছি। নবম শ্রেণীতে শ্রেণী বিন্যস্ত উপাত্ত যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব সেই নিয়ে আলোচনা। আবারও বলি, বিন্যস্ত, শ্রেণী বিন্যস্ত। আমরা উদাহরণ হিসেবে তোমার বইয়ে উদাহরণ 337 পৃষ্ঠায় সেটা আলোচনায় নিয়ে আসছি। এই জন্যই উদাহরণ 12টা তোমার বইয়ে করা আছে, আমি এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেটা তোমাকে কাজে দেবে। এই জন্যই এটাকে বেস করে তুমি অন্যগুলো বুঝতে সহজ হবে। ওকে, চলো আমরা পাঠে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে। ওকে, আমরা মধ্যক শ্রেণী বিন্যস্ত করা অর্থাৎ শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া আছে। আর এর পূর্ববর্তী শ্রেণীতে যেটা করছিলে সেটা অবিন্যস্ত আকারে থাকে, সেটাকে আমরা বিন্যস্ত করে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা আমরা পূর্বের ক্লাসে জেনেছি। এখন তোমাকে প্রথম দিকে যদি এইভাবে শ্রেণী বিন্যস্ত দেওয়া থাকে তাহলে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। ওকে, তাহলে আমরা পড়ার বিষয়টা জেনে গেছি। এখন শোনো, প্রথমে সমাধানে তুমি এভাবেই ছকটা লিখবে। এখানে বাড়তি একটা ঘর তোমাকে অ্যাড করতে হবে মধ্যক নির্ণয় করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, মনে করে দেখো, অষ্টম শ্রেণীতে জেনেছ এবং আমরা যখন নবম শ্রেণীতে আমরা পরিসংখ্যান শুরু করি সেখানেও তোমাকে ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য আমরা বলেছিলাম ক্রমযোজিত গণসংখ্যা, মনে পড়েছে? তাহলে এই শ্রেণী বিন্যস্ত আকারে যখন থাকবে তখন মধ্যক নির্ণয় করার জন্য তোমাকে এই বাড়তি কাজটুকু করতে হবে, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নিতে হবে। চলো আমরা বের করে নিই। ক্রমযোজিত গণসংখ্যা, তোমরা জানো ক্রমযোজিত গণসংখ্যা, আমি এটাকে এভাবে লিখেছি এই জন্যই যাতে আমার এটা তোমাদেরকে স্ক্রিনে নিয়ে আসতে সুবিধা হয়। তোমরা খাতায় যখন করবে তখন খারাপভাবে এটা জিনিসটা করে নিবে। ওকে, তাহলে গণসংখ্যা প্রথম কত? 3। 3 পরে 10-এর সাথে যোগ করলে কত? 13। 13 আর 18 হচ্ছে 31। 31 আর 25 হচ্ছে 56 আর 8 64 64 70। ওকে, এখানে তুমি যোগ করে দেখবে টোটাল আছে 70 এবং এটা লাস্টের সাথে মিলে যাবে। গুড। এখন সিম্পল, একেবারেই সহজ। আমরা এখন মধ্যক নির্ণয় করার যে সূত্রটা সেটা আমরা জেনে নিই। তোমার বইয়ে 137 পৃষ্ঠায় সেই সূত্রটা আছে, আমরা সূত্রটা ব্যবহার করার একটু চেষ্টা করি। এখানে যদি আমরা আগে একটু লিখে নিই, মধ্যক ইকুয়াল টু n প্লাস n/2 মাইনাস fc h/f। এখন আমরা জেনে নিব l কি, n/2 কি, fc কি, h কি, fm কি। এগুলো এখান থেকে নিয়ে তুমি এখানে মানগুলো বসাই দিয়ে হিসাব করলে অঙ্ক শেষ। তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই l কি। l কিভাবে আসবে? লয়েস্ট ভ্যালু এটা আসবে আগে n/2টা তোমাকে বের করতে নিতে হবে। এখানে টোটাল n ইকুয়ালটা আছে কত? গণসংখ্যা 70। তাহলে তুমি বলো এখানে n ইকুয়াল টু 70, অর্থাৎ n/2 70/2 35। তাহলে 35তম পদের মান হবে মধ্যক, অতএব 35তম পদের মান হবে মধ্যক, অথবা এইভাবে লিখতে পারো মধ্যক হবে 35তম পদের মান। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 35তম পদের মানটা কোথায় আছে, তাই না? রাইট। চলো আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা কেন নিলাম বা বের করলাম, নিশ্চয়ই এটার দরকার আছে। এই দরকারটা হলো এখান থেকে তুমি যত পদের মানটা পাইবা সেটা ক্রমযোজিত গণসংখ্যার সাথে মিলিয়ে নিতে হবে। তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে যে 31 31, এখানে তো 35 নেই, ঠিক আছে, গুড। এর আগে আছে 13, তাহলে
14 থেকে 31 পর্যন্ত ভ্যালুটা আসবে এখানে, এততম পদের মান 14 থেকে 31 পর্যন্ত এখানে সীমা, কারণ এখানে 13 শেষ 13, তাহলে এখানে কত পর্যন্ত সীমা, এখানে 3 পর্যন্ত, নিশ্চয়ই 4 থেকে 13 পর্যন্ত এখানে। তাহলে এই 31 আমার যদি এখানে মান আসতো, কথা সাপোজ 30তম পদের মান, তাহলে 30 কোথায় পাইবা, এখানে তো 13, এখানে 31, এখানে 14 থেকে 31 পর্যন্ত, নিশ্চয়ই 30 এখানে। তাহলে সেই অনুসারে 35তম পদের মান কোথায় আছে, রাইট, 35তম পদের মান আছে 56 এর ভিতরে, কারণ এখানে স্টার্ট হবে 32 থেকে 56 পর্যন্ত, যতগুলো তম পদের মান দরকার সেটা এই পর্যন্ত, এই 56 এর ভিতরে আছে। তাহলে 35তম পদের মান আছে কোথায়, এই ক্রমযোজিত গণসংখ্যা যেখানে 56, সেই জায়গায়। সেই অনুসারে শ্রেণী ব্যক্তির কাছে যাব, তাহলে লয়েস্ট ভ্যালু কত, 48, গুড। তাহলে এখানে l = 48, তাহলে যততম পদের মান সেটা ক্রমযোজিত গণসংখ্যা থেকে বাছাই করার পরে ঠিক যে শ্রেণী ব্যক্তির কাছে সেটা লয়েস্ট ভ্যালু হচ্ছে 48, ওকে। এরপরে আছে এফসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এফসিটা হবে যেখান থেকে তুমি ক্রমযোজিত গণসংখ্যাটা, তোমার তম পদের মানটা আছে, ঠিক এর আগের ক্রমযোজিত গণসংখ্যাটা, এর আগের ক্রমযোজিত সংখ্যা কত, 31, ওকে। তারপরে আছে কোথায়, এফএম। এফএমটা হলো যে শ্রেণী থেকে তুমি 35তম পদের মানটা পাইলা, তার গণসংখ্যাটাই হবে এফএম, তার গণসংখ্যাটাই হবে এফএম, ওকে, তার গণসংখ্যাটাই হবে এফএম। এরপরে কি আছে, এইচ। এইচ হলো শ্রেণী ব্যক্তি। এখানে শ্রেণী ব্যক্তি তুমি যদি স্টার্টিং 30 থেকে 35 করো, 30, 31, 32, 33, 34, 35, 6, তাহলে সবার ভ্যালুগুলো আমাদের জানা হয়ে গেল। খুব সহজ, একেবারে সহজ, কারণ এটা তো তোমার প্রশ্নে আছে। ক্রমযোজিত গণসংখ্যা তোমার আগের নলেজ জ্ঞানকে কাজে লাগে এই কাজটা করবা, করার পরে তোমার সূত্রটা যাতে এলোমেলো না হয়, সূত্রটা যাতে মনে থাকে। সূত্রটা যদি অনেকে লিখতে পরীক্ষা খাতায় ভুল করে, তাহলে ভুল করা যাবে না, কারণ এটা প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, রাইট। তাহলে এর লয়েস্ট ভ্যালু কোথায়, যততম পদের মান হবে সেটাকে খুঁজে বের করে তার লয়েস্ট ভ্যালুটা নিয়ে আসতে হবে। তারপরে হলো এফসি। এফসিটা কি বললাম, এফসিটা হলো আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা, তাহলে 31। এফএম হলো যে শ্রেণীতে ছিল সেই শ্রেণীর গণসংখ্যাটা, গুড। এইচ তো তোমার জানা আছে, শ্রেণী ব্যক্তি, কারণ এইচ আমরা আগেও কাজে লাগিয়েছি। এখন আমরা চলো মধ্যকটা নির্ণয় করি। তাহলে এল হইছে 48, এন হইছে 35, এফসি হইছে 31, এইচ হইছে 6, এফএম হইছে 25। এখন ক্যালকুলেটর হিসাব করতে পারো, এটা হচ্ছে কত, 4, 4, 24, নিচে হচ্ছে 25। আমরা এটাকে লসাগু করতে যাব না, ঠিক আছে, আমরা এটাকে লসাগু করতে যাব না। এই জন্যই তুমি একটু লক্ষ্য করো, এখানে লসাগু করতে যাব না, এটা আমরা একটু উপরে দেখে নিচ্ছি, যেন স্ক্রিনে আসতেছে না। 48 প্লাস 24/25 মধ্যক। তাহলে লসাগু করতে যাবে না, লসাগু করার দরকার নাই, তুমি শুধু 24কে 25 দা ভাগ দিলে যা হয় সেটা নিয়ে আসবা, 96 সাপোজ। তাহলে 48 ইন্টু 96, এরকম কাছাকাছি মান আসবে হয়তো, রাইট, 96। তাহলে আমরা মধ্যক কত পাইলাম, 48.96। আশা করি বুঝতে পারছো। এই একটা যদি অঙ্ক আমরা ভালো করে বুঝতে পারি, সেই ওয়ে 1000 অঙ্ক করলে কি, তাই না? তাহলে তোমার পরীক্ষায় যদি মধ্যক অঙ্ক আসে, তাহলে তোমাকে শ্রেণী ব্যক্তি আকারে যদি দেওয়া থাকে প্রথমে, তাহলে তোমাকে আগে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে, ওকে। তারপরে এখান থেকে n/2টা বের করে সিলেক্ট করতে হবে যে লয়েস্ট ভ্যালু কোনটা, কারণ যততম পদের মান হবে সেটা কোথায় ক্রমযোজিতের সাথে মিলিয়ে নিতে হবে। সেই আকারের শ্রেণী ব্যক্তিকে লয়েস্ট ভ্যালুকে এল নিয়ে বাকি মানগুলো এভাবে বের করে বসাই দিলে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। তোমাদের সেই আলোকে বাড়ির কাজ উদাহরণ 13টা তোমাকে বলছে প্রচুরক আকারে করতে পারো। উদাহরণ 13টাকে প্রচুরক আকারে করতে পারো। আমরা 13 নম্বরটাকে তোমাকে বাড়ির কাজ দিলাম, সেটা করবা মধ্যক। শুধু আমাদের যে কোয়েশ্চেনের
যে মানগুলো আছে সেটাই মানগুলো নিয়ে তুমি মদ্যক নির্ণয় করবা। তারপরে অনুশীলনী থেকে তুমি 14 এবং 10 এই প্রশ্নটাকে তুমি মধ্যক হিসেবে বিবেচনা করে আনসার করবে। তাহলে হোমওয়ার্ক রইল, হোমওয়ার্ক এক্সাম্পল 13 আর এক্সারসাইজে রইল আমার অনুশীলনীর যে করবে সেটা হলো 10 এবং 14। শুধু কোয়েশ্চনটা নিয়ে তুমি আনসার করবো মধ্যক নির্ণয়। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকের আমাদের যে বিষয়টা ছিল খুব সহজ, মধ্যক নির্ণয়। আশা করি বুঝতে পারছো। তোমরা বাসায় থাকবে, প্র্যাকটিস করবে। তোমার নবম শ্রেণীর অনেক বই আসলে পড়ার অনেক কিছুই আছে। 24 ঘন্টা হাতে তোমার এখন সময়, যেহেতু স্কুল নেই। আমাদের যে অনলাইন কার্যক্রম স্কুলগুলো আছে সেগুলো দেখবে। আরো যদি কোনো সুযোগ সুবিধা থাকে সেগুলো তুমি দেখো, প্র্যাকটিস করো। যেগুলো বুঝবে না সেগুলো নোট করে রাখো, তোমাদের সাথে যখন সাক্ষাৎ হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারো। আর তোমাদের অ্যাসাইনমেন্ট আপাতত বদ্ধ, যেহেতু করোনাকালীন যে দুর্যোগ সেটা আরো বেশি আকারে দেখা দিয়েছে। তোমাদের স্বাস্থ্য সচেতনতা দিকে লক্ষ্য রেখে এই ডিসিশন নেওয়া হয়েছে। তো তোমাদের বড় আপুরা যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের আগামী দিন অর্থাৎ 2 তারিখ তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তোমাদের পরিচিত কেউ থাকলে, বড় আপুরা থাকলে তোমাদের স্কুলে যেতে বলবা, এবং এটা অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নির্দেশনা আছে। যদি অ্যাসাইনমেন্ট জমা না দেয় তাহলে পরবর্তীতে বিপদ হতে পারে। এই জন্যই, কারণ এসএসসি রেজাল্ট এটার উপর নির্ভর করতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে কোনো এক ক্লাসে। ধন্যবাদ।